আজকে আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আলোচনা করব, ফেস প্লেন, ফেস পাথ এগুলো সম্বন্ধে। তো সবার ফার্স্টে আসছি ফেস প্লেনে। ডেফিনেশনটা এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা একটা মূলত এই যে জিনিসগুলো সেগুলো নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা চেক করি। তো ফার্স্ট আমরা কি করছি, লেট আস কনসিডার এ সেকেন্ড অর্ডার নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ এক্স কমা ডিএক্স ডিটি। দ্যাট ইজ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নন লিনিয়ার, সেখান থেকে সেটাকে আমরা এই ফরম্যাটে নিচ্ছি, মানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সেকেন্ড অর্ডার টার্মটাকে আলাদা রাখছে, রেস্ট অফ দ্য সেটাকে আমি এইভাবে লিখছি। ফর এক্সাম্পল আমরা যদি একটা ইকুয়েশন নিই, এটা একটা নিলাম, খেয়াল রাখতে হবে এখানে কিন্তু টিটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো এক্সটা ডিপেন্ডেবল, যেহেতু এখানে এক্স স্কোয়ার একটা টার্ম দেখতে পাচ্ছি, দ্যাটস ওয়াই এটা একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটাকে আমি যদি এই ফরম্যাটে আনি, ডি স্কোয়ার সেকেন্ড অর্ডার টার্মটাকে রাখলাম, রেস্ট অফটাকে এদিকে সরিয়ে দিলাম, এই যে জিনিসটাকে এটাকে আমরা এফ অফ এক্স কমা ডিএক্স ডিটি বলছি, ঠিক আছে। তার মানে একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এই অর্ডারে লিখতে পারি। ওকে, এবার আমরা কি বলছি, the state of the system at time t is determined by the values of x and dx dt। মানে এই যে ইকুয়েশনটা আমরা নিয়েছি বা এই ফরম্যাটে, সেখানে x এবং dx dt এই দুটো ভেরিয়েবল কার দ্বারা ডিটারমাইন্ড হয়, যে t ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেই t দ্বারা ডিটারমাইন্ড হয়। the plane of the variable x and dx dt is called a phase plane। তার মানে এখানে যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা পাচ্ছি, একটা এক্স আর একটা ডিএক্স ডিটি, এই দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে প্লেনটা আমাদের প্রোভাইড করবে, আমরা জানি যেমন কার্টেশিয়ান কোঅর্ডিনেটে এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল হলে আমরা এক্স ওয়াই প্লেনটা পাই। তো এইরকম এক্ষেত্রে এক্স এবং ডিএক্স ডিটি এই দুটো ভেরিয়েবল মিলে যে প্লেনটা আমাদের প্রোভাইড করবে, সেই প্লেনটাকে আমরা বলছি ফেস প্লেন, ঠিক আছে। এবার আমরা এর আগে শিখেছি যে একটা এন অর্ডার নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এন খানা সাইমালটেনিয়াস ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে রিপ্রেজেন্ট করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি। তো সিমিলার ওয়েতে আমরা যদি সেই ক্ষেত্রেও ওই রকম একটা ট্রান্সফরমেশন দেখতে চাই, তাহলে কি করতে পারি, আমরা ধরে নিচ্ছি যে dx dt is equal to y, ওকে, dx dt equal to y ধরলে তাহলে dy dt is equal to f of x হয়। মানে সিমিলারলি কেন, কারণ dy dt মানে তখন হয়ে যাবে অ্যাকচুয়ালি d স্কোয়ার x dt স্কোয়ার, আর সেটা মানেই f of x dx dt, আর f of x dx dt এর জায়গায় আমি y বসাতে পারি, তাহলে পুরো জিনিসটা আমার এইভাবে ট্রান্সফর্ম হয়ে গেল। তার মানে আলটিমেটলি আমি যেটা পেলাম সেটা একটা সিস্টেম অফ ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এইভাবে ট্রান্সফর্ম করার ফলে তাহলে কি হচ্ছে, ওই যে dx dt যেটা ছিল, সেই dx dt ভেরিয়েবলটা এখন আলটিমেট কি হয়ে গেল, dx dt এর জায়গায় আমি y বসাতে পারছি, তাহলে দুটো ভেরিয়েবল হয়ে গেল, একটা x একটা y। তো x এবং y মিলে তখন যে আমি xy প্লেনটা পাবো, সেই xy প্লেনটা হয়ে যাচ্ছে আমাদের একটা ফেস প্লেন, ঠিক আছে। তো নেক্সট আমরা একটা ডেফিনেশনে আসবো, সেটা হচ্ছে অটোনোমাস সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। অটোনোমাস সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলবো, আমরা একটা সিস্টেম অফ ইকুয়েশন ধরে নিচ্ছি, লেট আস কনসিডার এ সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম dx dt is equal to pxy। সাপোজ এখানে আমরা যেটা করেছিলাম আগের এক্সাম্পলটায়, ডেফিনেশনটায় dx dt equal to y ধরেছিলাম, তো ওই y-টাকে ধরো সাপোজ p of xy, ঠিক আছে। আর সিমিলার dy dt সেটা ইকুয়াল টু অ্যানাদার ফাংশন q of xy ধরছি, দুটো ফাংশন এরকম আমি নিচ্ছি, যেখানে এই pxy এবং qxy ইজ এ ফাংশন অফ x and y। এখানে কিন্তু কোনো dx dt বা dy dt মানে অনলি x এবং y থাকবে, তাদের কোনো হায়ার অর্ডার ডেরিভেটিভ থাকছে না। এবার বলছে এই p আর q ফাংশনটা কিরকম হচ্ছে, where p and q have continuous ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ ফর অল xy, মানে xy যে কোনো মানের জন্য আমি এই pxy এবং qxy এর ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ পাবো। such a system in which the independent variable t appears only in the differential dt on the left side। তার মানে এই ধরনের একটা সিস্টেম অফ ইকুয়েশনে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে টি,
সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা শুধুমাত্র এই যে ডিফারেন্সিয়ালসগুলো সেখানে একমাত্র থাকবে। ডিফারেন্সিয়ালস বাদ দিয়ে এই দিকের যে ফাংশনটা pxy এবং qxy এখানে কোনো টি থাকবে না। তাই বলছে যে such a system in which the independent variable t appears only in the differentials dt of the left members, that is dx dt and dy dt, okay, and not explicitly in the function p and q on the right, মানে pxy এবং qxy কোনো t টার্ম থাকবে না। তখন আমি এই ধরনের সিস্টেমটাকে বলবো একটা অটোনোমাস সিস্টেম। মানে খুব সহজ ভাষায় বলতে গেলে একটা এরকম সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি একটা সেট আপ আমি নিই, সেক্ষেত্রে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকছে সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা শুধুমাত্র ডিফারেন্সিয়ালসগুলোতে থাকবে, মানে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভগুলো এখানে ইনক্লুড থাকছে সেইগুলোর মধ্যে থাকবে, কিন্তু রাইট হ্যান্ড সাইডের যে ফাংশনটা pxy এবং qxy আমরা এখানে নিয়েছি সেখানে কোনো রকম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকা চলবে না। তখন সেই সমস্ত সিস্টেমকে আমরা বলছি একটা অটোনোমাস সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট আমরা যে ডেফিনেশনে যাচ্ছি সেটা হচ্ছে পাথ। ফেস প্লেন পড়েছি, তারপর অটোনোমাস সিস্টেম করলাম, এখন আমরা পাথে যাচ্ছি। তো একই রকম আমরা একটা সিস্টেম অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করলাম। আগের ডেফিনেশনে যেটা আমরা বলেছি dx dt is equal to pxy and dy dt is equal to qxy। এখন আমরা জানি যে এই সমস্ত সিস্টেম অফ ইকুয়েশনের একটা সলিউশন আমরা পাই, এবং সেই সলিউশনটা কীরকম আমরা ধরে নিচ্ছি যে লেট ফর এনি t0 for a certain value of the independent variable t which is t0 and any pair x0 y0, মানে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে x এবং y তার সার্টেন দুটো ভ্যালু x0 এবং y0 নিয়েছি অফ রিয়েল নাম্বার, দেয়ার এক্সিস্ট এ ইউনিক সলিউশন। যদি আমি একটা ইউনিক সলিউশন পাই সাচ দ্যাট x ইকুয়াল টু ft and y is equal to gt, একটা ইউনিক সলিউশন পেলাম সাচ দ্যাট f of t0 equal to x0 and g of t0 equal to y0, that is the initial condition যেটা আমরা ধরেছিলাম যে t0 তে x এর ভ্যালু x0 এবং y এর ভ্যালু y0, তার রেসপেক্টে আমরা এটা একটা পাচ্ছি f of t0 equal to x0 and g of t0 equal to y0। তো এটা একটা সলিউশন। এখন এই যে সলিউশনটা সেটা আমরা বলতে পারি এটা একটা প্যারামেট্রিক ফর্মে আছে। প্যারামেট্রিক ফর্মে মানে আমরা জানি যে প্যারামেট্রিক ফর্মটা সার্কুলার একটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করা যায়, ইলিপ্টিক্যাল একটা রিপ্রেজেন্ট করা যায়। তো ওই রকম এক্স ইজ ইকুয়াল টু, আমি জানি না যে এফ অফ টি আর জি অফ টিটা কি, তো যাই হোক এটা একটা টি এর ফাংশন, এটা একটা টি এর ফাংশন। তো আলটিমেটলি যে সিস্টেম অফ ইকুয়েশনের যে সলিউশনটা সেটা একটা প্যারামেট্রিক ফর্মেটে পেলাম। এবার দেখো, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর নট বোথ কনস্ট্যান্ট ফাংশন, যদি এক্স এবং ওয়াই দুটোই যদি কনস্ট্যান্ট ফাংশন না হয়, দেন টু, দ্যাট ইজ এই যে সলিউশনটা আমরা পেলাম, ডিফাইন্স এ কার্ভ ইন দ্য এক্স ওয়াই প্লেন। ঠিক আছে, একটা এক্স ওয়াই প্লেনে একটা কার্ভকে রিপ্রেজেন্ট করবে। যেমন সাপোজ আমরা জানি যে যদি কোনো একটা সলিউশন আমাকে এরকম প্রোভাইড করে যে সাপোজ এক্স ইজ ইকুয়াল টু সাইন টি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু কস টি, তাহলে এটা আমাদের কি প্রোভাইড করবে? এটা একটা পাথকে প্রোভাইড করবে। কিরকম? আমরা জানি টি যদি এলিমিনেট করি তাহলে এটা আমাকে প্রোভাইড করবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা একটা প্রোভাইড করবে এলিমিনেট করলে। তার মানে এটা একটা কার্ভকে প্রোভাইড করছে। তো সিমিলারলি যদি এক্স এবং ওয়াই দুটোই কনস্ট্যান্ট না হয়, তাহলে ওই যে প্যারামেট্রিক ফর্মটা সেটা ডিফাইন্স এ কার্ভ ইন দ্য এক্স ওয়াই প্লেন হুইচ উই শ্যাল কল এ পাথ। ওই যে কার্ভটা আমরা পাচ্ছি সেই কার্ভটাকে আমরা বলছি একটা পাথ। কার ওই যে সিস্টেম অফ ইকুয়েশনটা দেওয়া ছিল তার রেসপেক্টে একটা, তার সলিউশনের একটা পাথ বলছি। এটাকে অনেক সময় অরবিটও বলা হয়, সময় ট্র্যাজেক্টরিও বলা হয়ে থাকে। এই তিনটে জিনিস আমরা একটা এক্সাম্পলের সাহায্যে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি, একটা সিস্টেম অফ ইকুয়েশন নেওয়া হয়েছে dx dt equal to y and dy dt equal to -x। তো এটা গিভেন। ফার্স্ট অফ অল আমরা দেখব যে এটা ফেস প্লেন বলতে কি বোঝাবে। ন্যাচারালি বোঝা যাচ্ছে যে এখানে টিটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স আর ওয়াই দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এক্স এবং ওয়াই এই দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মিলে যে প্লেনটা তৈরি করছে, দ্যাট ইজ এক্স ওয়াই প্লেন, সেই প্লেনটাই হবে এর ফেস প্লেন। নেক্সট, এটা কি অটোনোমাস সিস্টেম? হ্যাঁ, এটা অটোনোমাস সিস্টেম, কারণ আমি দেখতে পাচ্ছি যে টি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুধুমাত্র ডিফারেনশিয়ালস গুলোতেই আছে। এইদিকের যেটা রাইট হ্যান্ড সাইডের যে ফাংশন সেখানে কিন্তু টি কোথাও নেই, কারণ এটা একটা অটোনোমাস সিস্টেম।
এখন এটাকে যদি আমি সলভ করার চেষ্টা করি, তো সলভ করার চেষ্টা করলে কীরকম হচ্ছে যে dy dt, y is for dx dt, that is d square x dt square is equal to minus x. ওকে, তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি d square minus 1 of x is equal to 0, where d stand for d dt. এবার এই যে এর কমপ্লিমেন্টারি ফাংশন আমরা জানি, এর দুটো রুট হবে যে m square minus 1 equal to 0, so m is equal to plus minus 1. ঠিক আছে, এটা প্লাস হবে, so m is equal to plus minus I. এখন এর জন্য সলিউশন আমরা কি পাবো, এরকম x is equal to c1 sin t minus অথবা প্লাস, সাপোজ প্লাস নিলাম, c2 cos t. ওকে, এখন এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি, দ্যাট ইজ ওয়াইটা মানে dx dt, সো y is equal to dx dt, দ্যাট ইজ c1 cos t minus c2 sin t. এটা আমরা একটা সলিউশন পেলাম। এখন যে ইনিশিয়াল কন্ডিশনের কথা আমরা বলছিলাম, একটা t0, তার জন্য x0 y0, তো সেই রকম যদি একটা ইনিশিয়াল কন্ডিশন আমাদের দেওয়া থাকে, সাপোজ এইরকম যে x0 is equal to 0 and y0 is equal to 1, তার মানে যখন t equal to 0 তখন x equal to 0, আর t equal to 0 তে y is equal to 1. এখন এই ইনিশিয়াল কন্ডিশনটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করলে আমরা যে সলিউশনটা পাবো সেটা হবে এইরকম, x is equal to sin t and y is equal to cos t. তাহলে এই যে সলিউশনটা আমি পেলাম সেটা কনস্ট্যান্ট নয় এবং এটা একটা প্যারামেট্রিক ফরম্যাটে আছে। তো এটাকে যদি আমি t এলিমিনেট করি তাহলে খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1, একটা কার্ভ পাচ্ছি হুইচ ইজ এ সার্কেল। এই যে সার্কেলটা পেলাম, এই সার্কেলটাকে বলা হবে এই সেট অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আমাদের দেওয়া ছিল, সেট অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা পাথ। এখন আমি একটা সার্টেন ইনিশিয়াল কন্ডিশনের রেসপেক্টে একটা সার্টেন পাথ পাবো, কিন্তু যদি আমি কোনো রকম ইনিশিয়াল কন্ডিশন না দেওয়া থাকে তাহলে ইন জেনারেল আমি একটা সিস্টেম অফ পাথ পাবো। সিস্টেম অফ পাথটা আমি কিভাবে, সেটা আমরা এইভাবে বলতে পারি যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এইখান থেকে যদি আমি ডিরেক্টলি টি এলিমেন্ট করতাম তাহলে কি পেতাম, dy by dx is equal to minus of x by y. Okay, that is x dx plus y dy is equal to 0. ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার is equal to some constant, আমি c স্কয়ার নিলাম। ঠিক আছে, তাহলে এই যে আমি টি এলিমিনেট করার পর যে পাথটা পেলাম সেখানে কিন্তু সিটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন সি এর যেরকম ভ্যালুজ হবে সেই অনুযায়ী আমি বিভিন্ন রকম পাথ পেতে থাকবো। সাপোজ এই যে জিনিসটা আমরা পেলাম এখান থেকে আমরা একটা সিস্টেম অফ পাথ পাবো। কিরকম ব্যাপারটা, এইরকম এর অরিজিনটা 0 0 তে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তো এটার সেন্টার যেটা, সেন্টারটা অরিজিনে। ওকে, তার মানে আমি এইরকম কতগুলো সিস্টেম অফ সার্কেল পেতে থাকবো। সি এর ভ্যালু যেরকম চেঞ্জ হবে সেই অনুযায়ী আমি এক একটা এরকম সার্কেল পেতে থাকবো। ঠিক আছে, এই প্রত্যেকটাকেই বলা হবে এই সেট অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা পাথ। নেক্সট টপিকে আমরা যাব। একটা সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের রেসপেক্টে ক্রিটিক্যাল পয়েন্ট কাকে বলা হবে, সেই সমস্ত পয়েন্টগুলোকে মানে এক্স ওয়াই সেই সমস্ত ভ্যালুসগুলোকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলবো, যাতে করে
এই pxy এবং qxy এর ফাংশন দুটো আলটিমেটলি সেই ভ্যালুগুলোতে জিরোতে টেন্ডস করে, দ্যাট ইজ x0 y0 if x0 y0 is a critical point of 1, then p of x0 y0 is equal to 0 and q of x0 y0 is equal to 0. তার মানে এই দিকের pxy এবং qxy এই ফাংশন দুটোকে জিরো করে আমি দুটো ইকুয়েশন পাবো এবং সেই ইকুয়েশন দুটো সলিউশন, ঠিক আছে, সেই ইকুয়েশন দুটো যে সলিউশন, সেই সলিউশন গুলোই হচ্ছে একটা সিস্টেম অফ ইকুয়েশনের ক্রিটিক্যাল পয়েন্ট। এখন যেহেতু মোস্ট অফ কেসেস আমাদের রাইট হ্যান্ড সাইডের যে ফাংশনগুলো থাকবে pxy এবং qxy, সেগুলো যদি আমি ইকুয়াল টু জিরো করি তাহলে একটা সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন পাবো। এখন আমরা জানি যে সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়, ট্রিভিয়াল সলিউশন মাস্ট, ঠিক আছে, তার মানে মোস্ট অফ ক্ষেত্রে ট্রিভিয়াল সলিউশন থাকে। তো আমাদের এখানে বেশিরভাগ এক্সাম্পলে যা পাবো সেক্ষেত্রে আমরা দেখব যে ক্রিটিক্যাল পয়েন্ট সব 0 0 হবে, মানে x is equal to 0 এবং y is equal to 0। যেমন আমি এই যে এক্সাম্পলটা এর আগে জাস্ট নিয়েছিলাম যে dx dt is equal to y and dy dt is equal to minus x, তো বোঝাই যাচ্ছে যে pxy equal to 0 that is y is equal to 0 and qxy is equal to 0 that is minus x equal to 0 that is x equal to 0। তো আলটিমেটলি এই সিস্টেমটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 0 and 0, ঠিক আছে। এখন এই ক্রিটিক্যাল পয়েন্টের বিভিন্ন রকম প্রকারভেদ আছে, কিভাবে আমরা একটা সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম, এবার সেই সিস্টেম অফ ইকুয়েশনের যে পাথগুলো সেগুলো আমরা ক্যালকুলেট করব, মানে সেই পাথগুলো ওই ক্রিটিক্যাল পয়েন্টটা চারপাশ দিয়ে কিভাবে মুভ করছে তার উপর নির্ভর করে বিভিন্ন রকম ক্রিটিক্যাল পয়েন্টের ক্লাসিফিকেশন করা হয়েছে। তো সেগুলো আমরা আসব, তার আগে কতগুলো ডেফিনেশনে আসছি। আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট, একটা ক্রিটিক্যাল পয়েন্টকে কখন আমরা আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট বলবো, সাপোজ x0 y0 এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট। এখন এটাকে আমরা আইসোলেটেড বলবো তখনই যদি এই পয়েন্টটাকে সেন্টার করে আমি একটা সার্কেল ড্র করতে পারি, ওইটা রেডিয়াস r এর মান যা খুশি হতে পারে, such that এই একটা সার্কেল x minus x0 whole square plus y minus y0 whole square is equal to r square, একটা সার্কেল ড্র করতে পারি such that এই সার্কেলের মধ্যে এই পয়েন্টটা বাদে আর কোনো ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে না। যদি এটা সম্ভব হয় তখন আমি বলবো যে x0 y0 is an isolated critical point। মানে সাপোজ এটা একটা, যদি সাপোজ এটা একটা অরিজিন হয়, এই একটা ক্রিটিক্যাল পয়েন্ট হয় x0 y0, তো আমি কি করব, এটাকে ঘিরে একটা r রেডিয়াসের একটা সার্কেল নিচ্ছি, ঠিক আছে, এটা r রেডিয়াসে। এই সার্কেলের মধ্যে এই x0 and y0 এই পয়েন্টটা বাদে আর যদি কোনো ক্রিটিক্যাল পয়েন্ট না থাকে তখন এটাকে আমি বলবো একটা আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট। এখন মোস্ট অফ ক্ষেত্রেই আমরা দেখব যে যে সমস্ত ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাচ্ছি প্রত্যেকেই আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট হবে। এরপর একটা ডেফিনেশন আমরা যাব, সেটা এই রকম যে একটা সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে আমি একটা ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম, এবার তার কোন একটা পাথ, সাপোজ সি তার কোন একটা পাথ, এখন বলছি সি অ্যাপ্রোচেস টু দ্য ক্রিটিক্যাল পয়েন্ট 0 0, মানে ওই পাথটা ক্রিটিক্যাল পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে। এটা আমি কখন বলতে পারবো, যদি ওই সিস্টেম অফ ইকুয়েশন থেকে আমরা যদি এরকম একটা সলিউশন পেয়ে থাকি, that is x is equal to ft, সিস্টেম অফ ইকুয়েশন আমরা যেটা নিয়েছি এর আগে dx dt equal to pxy and dy dt equal to qxy, তো সেম সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে যদি একটা সলিউশন আমরা এরকম পাই x equal to ft and y is equal to gt, এবং c যেই পাথটা অবভিয়াসলি সেটা কি হবে, যে এই প্যারামেট্রিক ইকুয়েশন থেকে আমি যে কার্ভটা পাবো সেটা হচ্ছে ওই c পাথটা। এখন আমি বলবো যে c
জিরো জিরো, দ্যাট ইজ মোস্ট অফ ক্ষেত্রে ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের জিরো জিরোই আসবে, তো আমরা ওটাকে এক্স জিরো ওয়াই জিরো না ধরে জিরো জিরো ধরছি। তো এই পাথ সি পাথ জিরো জিরোর দিকে অ্যাপ্রোচ করবে কখন বলতে পারবো, যদি এই দুটো লিমিট এক্সিস্ট করে, দ্যাট ইজ লিমিট t tends to plus infinity, t tends to infinity, f of t equal to 0 and limit t tends to plus infinity, g of t equal to 0, যদি এই দুটো লিমিট টেন্স টু 0 হয়। সিমিলারলি যদি t টেন্স টু মাইনাস ইনফিনিটিও হয়, এখানে বুঝতে হবে যে t টেন্স টু প্লাস ইনফিনিটি মানে টাইম গোস টু ইনফিনিটি, মানে টাইম আস্তে আস্তে বাড়ছে। আর যদি আমি t টেন্স টু মাইনাস ইনফিনিটি নিই তাহলে টাইম ব্যাকে যাচ্ছে, মানে আমি এখান যা পজিশন আছে তার থেকে আমি পাস্টের দিকে যাচ্ছি। তো দু ক্ষেত্রেই, মানে যদি আমি এটা মাইনাস ইনফিনিটিও নিতাম, দু ক্ষেত্রে যদি লিমিটটা সেম থাকে, টেন্স টু 0 হয়, তাহলে বুঝতে হবে যে পাথটা জিরোর দিকে অ্যাপ্রোচ করছে। মানে সাপোজ যদি আমি একটা ছবি আঁকার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে যে এইটা যদি আমার জিরো জিরো ক্রিটিক্যাল পয়েন্ট হয়ে যায় কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে, সাপোজ কোন একটা পাথ এইরকম আছে, এইরকম আস্তে 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 ঘুরছে ঘুরছে, কিন্তু অরিজিনের দিকে যত টাইম বাড়ছে তত অরিজিনের দিকে অ্যাপ্রোচ করছে, মানে যাচ্ছে। এই ব্যাপারটাকে আমরা বলি অ্যাপ্রোচেস টু দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। নেক্সট আমরা একটা ডেফিনেশন আসবো। এবার আমরা বলবো যে একটা পাথ সি এন্টার্স টু দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, মানে এর আগে যেটা ছিল সেটা অ্যাপ্রোচ করছিল, ওই ক্রিটিক্যাল পয়েন্টের দিকে পাথটা যাচ্ছিল। এবারে যেতে যেতে পাথটা কি ক্রিটিক্যাল পয়েন্টে পৌঁছবে, এন্টার করবে, সেটা আমরা কখন বলতে পারবো? সেটা আমরা বলতে পারবো এই লিমিটটা চেক করে, দ্যাট ইজ লিমিট t টেন্ডস টু প্লাস ইনফিনিটি gt বাই ft। ঠিক আছে, তো একই রকম একটা সলিউশন y x equal to ft and y equal to gt, তার ক্ষেত্রে এই যে লিমিটটা আমরা পাচ্ছি, যদি এই লিমিটটা এক্সিস্ট করে অথবা এই যে লিমিটটা সেটা আলটিমেটলি পজিটিভলি অর নেগেটিভলি ইনফাইনাইটের দিকে টেন্ড করে, দ্যাট ইজ দিস লিমিট টেন্ডস টু প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি অ্যাজ t টেন্ডস টু প্লাস ইনফিনিটি। তাহলে আইদার এটা কোনো আমাকে ফাইনাইট ভ্যালু দিতে পারে, দ্যাট ইজ এক্সিস্ট করছে, আর যদি ওই রকম ফাইনাইট ভ্যালু নাও পায়, তাহলে আমি দেখব যে এই লিমিটটা আইদার প্লাস ইনফিনিটির দিকে টেন্ড করছে অথবা মাইনাস ইনফিনিটির দিকে টেন্ড করছে অ্যাজ t টেন্ডস টু ইনফিনিটি। যদি এটা হয়, তখন আমি বলবো যে হ্যাঁ, যে পাথ সি ছিল সে ক্রিটিক্যাল পয়েন্টে এন্টার করছে, দ্যাট ইজ ওই ক্রিটিক্যাল পয়েন্টের থ্রু ও যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা বলছিলাম যে ক্রিটিক্যাল পয়েন্টের ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল পয়েন্ট, মানে ক্রিটিক্যাল পয়েন্ট এবং তার সংলগ্ন পাথগুলোর বিহেভিয়ার দেখে আমরা ক্রিটিক্যাল পয়েন্টের কতগুলো ক্লাসিফিকেশন করব। ফার্স্ট যে ক্লাসিফিকেশনটাতে আমরা যাব সেটা হচ্ছে সেন্টার। একটা ক্রিটিক্যাল পয়েন্টকে, অবভিয়াসলি একটা আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্টকে আমরা কখন সেন্টার বলবো। সাপোজ আমি একটা সিস্টেম অফ ইকুয়েশন নিয়েছি, গিভেন সিস্টেম অফ ইকুয়েশন, এবং দেখা গেল এর রেসপেক্টে 0 0 একটা আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট। এখন এই আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট 0 0 কে আমরা কখন সেন্টার বলবো, তার আগে বলি এইটাকে সলভ করে আমরা দেখেছিলাম যে যদি কোনো ইনিশিয়াল কন্ডিশন না থাকে, তাহলে ইন জেনারেল একটা পাথ যেটা আমরা পাচ্ছিলাম সেটা একটা সিস্টেম অফ পাথ বলতে পারি, কারণ ওই যে ভেরিয়েবল যেটা ছিল, যেমন একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম এরকম x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তো এই সি ভেরিয়েবলের মানের উপর আমি এক একটা করে পাথ পাচ্ছিলাম। তো এটার থেকে আমি যে পাথগুলো পাচ্ছি সেটাকে আমি একটা সিস্টেম অফ পাথ বলছি, এবং তাদেরকে আমি এরকম একটা পিএন এই একটা ক্লাসিফিকেশন দিচ্ছি, একটা যেখানে ফর এন ইকুয়াল টু বিভিন্ন মানের জন্য আমি এক একটা করে পাথ পাচ্ছি। ঠিক আছে, তো এটা একটা সিস্টেম অফ পাথ আমি বলতে পারি। এবার এই পাথগুলোর রেসপেক্টে এই যে ক্রিটিক্যাল পয়েন্ট আমরা পেয়েছি সেটাকে সেন্টার কখন বলবো, ডেফিনিশনগুলো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, কারণ
আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, সেখানে সমস্ত ডেফিনেশনগুলো থাকবে। তো বলছে দ্য আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট 0 of the system is called a center if there exists a neighborhood of 0. If there exists a neighborhood of 0 which contains a countably infinite number of closed paths Pn, each of which contains 0 in its interior. তার মানে আমি এই 0 কে ঘিরে যদি একটা নেবারহুড পাই, এখন আমরা জানি রে অ্যানালাইসিসের ক্ষেত্রে নেবারহুডের কনসেপ্টটা আমরা দেখেছি, যেহেতু রে অ্যানালাইসিস একটা সিঙ্গেল লাইনের উপর রিপ্রেজেন্টেটিভ হয়, তো সেক্ষেত্রে নেবারহুড একটা লাইনের একটা অংশ, একটা ফার্স্ট ব্র্যাকেট বা একটা ওপেন ইন্টারভ্যাল আমরা বলি। কিন্তু 2 ডাইমেনশনাল ক্ষেত্রে বা R2 এর ক্ষেত্রে তখন ব্যাপারটা কি হচ্ছে, সাপোজ আমি এই যে ক্রিটিক্যাল পয়েন্টটা 0 এখানে অরিজিন, এটাকে ঘিরে একটা ডেল্টা নেবারহুড যদি আমি বলি, তো সেটা ডেল্টা নেবারহুড বলতে কি বোঝাবে, সাপোজ একটা সার্কেল, ঠিক আছে। তো এইটা থেকে আমি একটা সাপোজ ডেল্টা লেন্থের একটা নেবারহুড দিচ্ছি, দ্যাট মিনস ডেল্টা রেডিয়াসের যদি একটা আমি সার্কেল কনসিডার করি, এবার বলছে এই সার্কেলের মধ্যে যদি এই যে পিএন যেটা সিরিজ অফ পাথ আমরা বলেছিলাম, তার একটা কাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ পাথ থাকে, তার মানে দেখা গেল এই যেটা রয়েছে নেবারহুডটা, তার মধ্যে কতগুলো পাথ আমি এরকম পাচ্ছি, রেড কালার দিয়ে দেখাচ্ছি, সাপোজ এরকম কতগুলো পাথ আমি পাচ্ছি, এটা একটা পাথ, এটা একটা পাথ, এরকম কতগুলো পাথ আমি পেতেই থাকছি পিএন গুলো। সেই পিএন গুলো কিরকম, যে ইচ অফ হুইচ কন্টেন 0 ইন ইটস ইন্টেরিয়র, মানে প্রত্যেকটা পাথের ভেতরে যদি 0 পয়েন্টটা থাকে, অ্যান্ড হুইচ আর সাচ দ্যাট দ্য ডায়ামিটার অফ দ্য পাথস অ্যাপ্রোচেস 0 অ্যাজ ইন্টেন্স টু ইনফিনিটি, মানে যত আমি এর মান বাড়তে থাকবো, পাথগুলো যত 0 ক্লোজ হতে থাকবে, যত ক্লোজ হতে থাকবে তাদের ডায়ামিটার গুলো টেন্ডস টু 0 হতে থাকবে। এখন একটা সার্কেলের ক্ষেত্রে আমরা জানি ডায়ামিটার কি, কিন্তু যদি নন সার্কেলিক কোন একটা কার্ভ থাকে, সাপোজ আমি দেখলাম যে এই ধরনের একটা কার্ভ আছে, তো এটার ডায়ামিটার বলতে কি বুঝবো, এটার ডায়ামিটার হচ্ছে যে কোনো দুটো পয়েন্ট, এই কার্ভের উপর যে কোনো দুটো পয়েন্ট, তাদের যে ডিস্টেন্সটা, দ্যাট ইজ ডি অফ এক্স কমা ওয়াই, এখান থেকে এই পয়েন্টের মধ্যে আমি যদি একটা ডিস্টেন্স কনসিডার করি ফর এনি টু পয়েন্ট, এই যে ডিস্টেন্সটা আমি পাচ্ছি, সেই ডিস্টেন্সগুলো যেটা ম্যাক্সিমাম, দ্যাট ইজ ম্যাক্স অফ ডি এক্স ওয়াই, এইটাকে বলা হয় একটা কার্ভের ডায়ামিটার। তো যাই হোক, যত আমি এন এর মান বাড়াতে থাকবো, যত কার্ভগুলো অরিজিনের দিকে যেতে থাকবে, তত তাদের ডায়ামিটারগুলো টেন্স টু 0 হতে থাকবে, দ্যাট মিনস কার্ভগুলো কি হবে, আস্তে আস্তে খুব ছোট হতে থাকবে। তো যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, তখন সেই যে ক্রিটিক্যাল পয়েন্টটা, তাকে আমি বলবো একটা সেন্টার। তো সেন্টার আমি আবারও বলছি যে কি, যে সেন্টার যে পয়েন্টটা হতে গেলে তখন ক্রিটিক্যাল পয়েন্টটাকে ঘিরে আমি একটা নেবারহুড নিচ্ছি, সে ডেল্টার মান যাই হোক না কেন, সেই নেবারহুডের মধ্যে আমি যে পাথগুলো, যে ফ্যামিলিজ অফ পাথ পেয়েছিলাম, তার মধ্যে একটা কাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ পাথ পাবো, এবং সেই পাথগুলো যত এন এর মান বাড়তে থাকবে, দ্যাট ইজ যত আমি 0 দিকে যেতে থাকবো, পাথগুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে, ঠিক আছে, পাথগুলো ছোট হতে থাকবে, দ্যাট ইজ তাদের ডায়ামিটারগুলো টেন্স টু 0 হতে থাকবে। যদি এরকম হয়, তখন সেটাকে আমরা বলবো একটা সেন্টার। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সেন্টারে যে পাথগুলো, সেটা কিন্তু কখনোই ক্রিটিক্যাল পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করবে না, ঠিক আছে, কারণ যাই নিক না কেন আমি দেখতেই পাচ্ছি যে কার্ভগুলো এমন হবে যে সেটা কখনোই 0 দিকে এইভাবে চলে যেতে পারবে না, তো ডাজ নট অ্যাপ্রোচ টু দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে স্যাডেল পয়েন্ট। একটা ক্রিটিক্যাল পয়েন্টকে আমরা স্যাডেল পয়েন্ট কখন বলবো, একই রকম সাপোজ 0 একটা ক্রিটিক্যাল পয়েন্ট, তো এই ক্রিটিক্যাল পয়েন্টকে ঘিরে আমি যদি একটা নেবারহুড কল্পনা করি, সাপোজ এখানে একটা আমি নেবারহুড নিচ্ছি, তো নেবারহুডের মধ্যে যে পাথগুলো পাবো, সেই পাথগুলো যদি কতগুলো প্রপার্টি ফলো আপ করে, ফার্স্ট বলছে দেয়ার এক্সিস্ট 2 paths
which approaches and enter 0 0 from a pair of opposite direction as t tends to infinity. তার মানে আমি t tends to প্লাস ইনফিনিটির জন্য দুটো পাথ পাবো যেটা দুটো অপোজিট ডিরেকশন থেকে 0 0 দিকে অ্যাপ্রোচ করবে এবং 0 0 তে এন্টার করবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা পাথ আমি পাচ্ছি, এই যে পাথটা, সেই পাথটা কি করছে, এদিক থেকে 0 0 দিকে অ্যাপ্রোচ করেছে এবং এন্টার করেছে। সেম আরেকটা পাথ অপোজিট ডিরেকশন, মানে এদিক থেকে যত টাইম ইনফিনিটির দিকে টেন করবে, দ্যাট ইজ টাইম যত বাড়ছে তত পাথটা আস্তে আস্তে 0 0 দিকে অ্যাপ্রোচ করছে এবং এন্টার করছে। এটা হবে ফর t tends to plus infinity, and there exist two paths which approaches and enter 0 0 from a different pair of opposite direction as t tends to minus infinity. তার মানে আমি আলাদা দুটো পাথ পাবো t tends to minus infinity জন্য। সেটা কি হবে, অ্যাপ্রোচ করবে ডিফারেন্ট ডিরেকশনে t tends to minus infinity জন্য। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যত t tends to minus infinity আমি ব্যাকের দিকে যাচ্ছি, ঠিক আছে, অতীতের দিকে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি এই দুটো একটা পাথ যে কি করছে, t tends to plus infinity হলে এদিকে হতো, মাইনাস ইনফিনিটি হলে আমরা এইদিকে যাব, পেছন দিকে যাচ্ছি। তাহলে এইখান থেকে এই যে এন্টার করে অ্যাপ্রোচ করছে, অপোজিট ডিরেকশন থেকে একটা অ্যাপ্রোচ করে এন্টার করছে, ঠিক আছে। তো আমি আলটিমেটলি দুটো জোড়া পাথ আমি পাবো, এক জোড়া পাথ ডিফারেন্ট ডিরেকশন থেকে, অপোজিট ডিরেকশন থেকে অরিজিনের দিকে অ্যাপ্রোচ করবে এবং এন্টার করবে ফর t tends to প্লাস ইনফিনিটি অ্যান্ড ফর t tends to মাইনাস ইনফিনিটি সেম। সেক্ষেত্রেও দুটো আলাদা পাথ অপোজিট ডিরেকশন থেকে অরিজিনের দিকে অ্যাপ্রোচ করবে এবং এন্টার করবে, এটা হবে। আর 2 নম্বর বলছে ইন ইচ অফ দ্য 4 ডোমেইনস বিটুইন এনি 2 অফ দ্য 4 ডাইরেকশন। এই যে আমি দেখতে পাচ্ছি যে এই যে 4টে ডাইরেকশন আমি পেলাম, এই 4টে ডাইরেকশন মোট 4টে ডোমেন তৈরি করেছে। এখান থেকে একটা ডোমেন, এখান থেকে একটা ডোমেন, এই একটা ডোমেন, আর এখান থেকে একটা ডোমেন। এই যে 4টে ডোমেন আমি পেলাম, এই 4টে ডোমেনের মধ্যে কি বলছে, দেয়ার আর ইনফাইনাইটলি মেনি পাথস which are arbitrarily close to 0 0 but which do not approach to 0 0, either t tends to infinity or t tends to minus infinity. তার মানে আমি কি বলছি এখানে, যে এই যে 4টে ডোমেন পেলাম, এই 4টে ডোমেনের মধ্যে আমি কতগুলো পাথ পাবো, সেই পাথগুলো কিরকম হবে, সেই পাথগুলো এইরকম হবে যারা আরবিট্রারি ক্লোজ টু 0 0 হবে কিন্তু এখানে 0 0 এর দিকে অ্যাপ্রোচ করবে না। দ্যাট ইজ এই ধরনের কোনো একটা পাথ আমি এরকম আসছে, এসে সাপোজ এখান থেকে এরকম চলে গেল, তার মানে এখান থেকে একটা পাথ এসছে, এসে এরকম ভাবে চলে গেল। আবার সাপোজ এখান থেকে একটা পাথ এসছে, এরকম ভাবে চলে গেল। তো এইরকম সিমিলারলি এই ডোমেনেও তাই, এরকম এসে চলে যাচ্ছে, এরকম কতগুলো পাথ এসে চলে যাচ্ছে। সিমিলারলি এখানেও তাই। তাহলে যদি এরকম হতে থাকে যে 4টে পাথ আমি পাবো যারা t tends to প্লাস ইনফিনিটি অথবা t tends to মাইনাস ইনফিনিটির জন্য 0 0 এর দিকে অ্যাপ্রোচ করবে এবং এন্টার করবে, আর বাকি যে সমস্ত পাথগুলো, মানে এই যে 4টে ডিরেকশন মিলে যে 4টে ডোমেন তৈরি করছে, সেই ডোমেনে 4টে ডোমেনের মধ্যে বাকি পাথগুলো থাকবে এবং তারা কিরকম থাকবে, তারা 0 0 এর দিকে আরবিট্রারি ক্লোজড হবে কিন্তু কখনোই 0 0 এর দিকে অ্যাপ্রোচ করবে না, কাছাকাছি এসে আবার এরকম বেরিয়ে যাবে। তো যদি এই ধরনের পাথ আমরা পাই তখন সেই যে ক্রিটিক্যাল পয়েন্ট, সেই ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা বলবো একটা স্যাডেল পয়েন্ট, ঠিক আছে। নেক্সট আমরা যেটা ক্লাসিফিকেশনে যাচ্ছি সেটা হচ্ছে স্পাইরাল পয়েন্ট। তো স্পাইরাল পয়েন্ট কখন বলবো, একই রকম কোন একটা ক্রিটিক্যাল পয়েন্ট 0 0 নিলাম এবং তার চারিদিকে একটা নেবারহুড আমি নিচ্ছি, সেই নেবারহুডের মধ্যে সাপোজ একটা পাথ পাচ্ছি, সেই পাথটা কিরকম হবে, যদি এরকম হয় যে p is defined for all t greater than t0, মানে কোন একটা পার্টিকুলার নাম্বার t0, সেই পার্টিকুলার নাম্বার t0 এর জন্য সাপোজ একটা পার্টিকুলার কোনো একটা নাম্বার t0 আমি নিলাম,
কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, তার থেকে সমস্ত বড় এবং সমস্ত ছোট ভ্যালুর জন্য যদি ওই পাথ যেটা সেটা যদি ডিফাইন্ড হয়, এবং এর থেকেও যে মেন ইম্পর্টেন্ট প্রপার্টি যে দুটো, সেটা হচ্ছে 2 এবং 3। 2 বলছে যে p approaches 0 0 as t tends to infinity or t tends to minus infinity, মানে এক্ষেত্রে যে পাথ আমরা পাবো সেটা কিন্তু 0 0 এর দিকে অ্যাপ্রোচ করবে, দ্যাট ইজ ক্রিটিক্যাল পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করবে। আর এই অ্যাপ্রোচটা কিভাবে হবে সেই জিনিসটা আমাদের 3 নম্বর পয়েন্টটা বলছে p approaches 0 0 in a spiral like manner, মানে স্পাইরালি ঘুরতে 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 যাবে, স্পাইরাল লাইক ম্যানার উইন্ডিং অ্যারাউন্ড 0 0, মানে কার চারিদিকে ঘুরবে, যে 0 0 যে ক্রিটিক্যাল পয়েন্ট তার চারিদিকে ঘুরবে, অ্যান্ড ইনফাইনাইট নাম্বার অফ টাইমস, একটা ইনফাইনাইট নাম্বার অফ টাইমস ধরে ঘুরবে অ্যাজ টি টেন্ডস টু ইনফিনিটি। তাহলে আমি ব্যাপারটা এরকম হবে সেক্ষেত্রে, যে এই যদি আমার অরিজিন হয়, দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট 0 0, তাহলে যে পি পাতটা পাবো সেই পি পাতটা কি হবে, পি পাতটা এইরকম অরিজিনের চারিদিকে স্পাইরালি মুভ করবে, স্পাইরালি মুভ করবে এবং আস্তে আস্তে জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। ওকে, যত টি টেন্ডস টু ইনফিনিটি, মানে টি টাইম যত বাড়বে, টি এর মান যত বাড়বে, তত এ ক্রিটিক্যাল পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করবে। এবং কিভাবে করবে, তার চারিদিকে এরকম ঘুরতে 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 আস্তে আস্তে ক্রিটিক্যাল পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করবে। তো যদি এই ধরনের আমরা একটা পয়েন্ট পাই, ক্রিটিক্যাল পয়েন্ট, তখন সেই পয়েন্টটাকে আমরা বলবো স্পাইরাল পয়েন্ট। ঠিক আছে, লাস্ট আমাদের ক্লাসিফিকেশন সেটা হচ্ছে নোড। নোড কখন বলছি, একই রকম একটা ক্রিটিক্যাল পয়েন্ট 0 0 এবং তার এগেনস্টে আমরা একটা নেবারহুড নিচ্ছি, সেই নেবারহুডের মধ্যে কতগুলো পাথ, মানে পি যদি একটা পাথ হয়, সেই পাথের ক্লাসিফিকেশন মানে বৈশিষ্ট্যগুলো কিরকম হবে, যে পি ইজ ডিফাইন্ড ফর অল টি গ্রেটার দেন টি 0। আগের ডেফিনেশনে আমরা বলেছিলাম যে সার্টেন কোনো একটা নাম্বার টি 0 থেকে বড় সমস্ত টি এবং ছোট সমস্ত টি এর জন্য পাথটা ডিফাইন্ড হবে। 2 নম্বর, পি অ্যাপ্রোচেস 0 0 অ্যাজ টি টেন্ডস টু প্লাস ইনফিনিটি। আমরা দেখেছিলাম স্পাইরালের ক্ষেত্রে কিন্তু পিটা 0 0 এর দিকে অ্যাপ্রোচ করছিল, তো এক্ষেত্রে পি অ্যাপ্রোচেস 0 0 অ্যাজ টি টেন্ডস টু প্লাস ইনফিনিটি। সেকেন্ডারি লাস্ট যে পয়েন্টটা সেটা বলছে পি এন্টার্স 0 0 অ্যাজ টি টেন্ডস টু ইনফিনিটি, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ স্পাইরালের ক্ষেত্রে আমরা অনলি পি অ্যাপ্রোচ করছে 0 0 দিকে এবং স্পাইরালি মুভ করতে করতে সেটা পেয়েছিলাম, ওখানে এন্টার করছে কিনা তার কোনো কিছু বলা ছিল না, এবং ওর ক্ষেত্রে এন্টার করেও না যদিও। কিন্তু নোডের ক্ষেত্রে যেটা হচ্ছে, শুধুমাত্র 0 0 দিকে অ্যাপ্রোচ করছে না, 0 0-তে এন্টারও করছে, তো এটা আমাকে বুঝতে হবে। এবং এর ক্ষেত্রে ছবিটা যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম হবে, যে এটা যদি অরিজিন হয় তাহলে এরকম একটা পাথ কোন একটা সার্টেন নেবারহুডের মধ্যে হতে পারে, এরকম একটা পাথ এখানে এন্টার করছে, কোনো একটা পাথ এই দিক থেকে অ্যাপ্রোচ করছে করে হয়তো এখানে এন্টার করছে, এইরকম ভাবে প্রত্যেকটা পাথ এদিক থেকে হয়তো একটা পাথ এরকম এন্টার করছে, এদিক থেকে একটা পাথ এন্টার করছে, এদিক থেকে একটা পাথ অ্যাপ্রোচ করছে এবং এন্টার করছে, এইরকম ভাবে বিভিন্ন পাথ 0 0 এর দিকে অ্যাপ্রোচও করবে এবং এন্টারও করবে। তো এরকম বিভিন্ন পাথ যদি আমরা পেতে থাকি, তখন সেটাকে, সেই ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা বলবো একটা নোড। তো বেসিক ডিফারেন্স নোড আর স্পাইরালের মধ্যে, নোডের ক্ষেত্রে অ্যাপ্রোচ করবে এবং এন্টার করবে, আর কোন পাথ ওয়েটা, মানে অ্যাপ্রোচ করার ওয়েটা, সেটা কোনো নির্দিষ্ট নয়, বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্রোচ করতে পারে। স্পাইরালের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ওই অরিজিনের মানে 0 0 চারিদিকে উইন্ডিং ভাবে চারিদিকে স্পাইরালি মুভ করতে করতে অ্যাপ্রোচ করবে, এটা বেসিক ডিফারেন্স। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে চারটে আমরা যেটা পড়লাম, ফার্স্ট সেন্টার, নেক্সট স্যাডেল পয়েন্ট, তারপরে স্পাইরাল অ্যান্ড নোড, এই চারটের মধ্যে একমাত্র সেন্টারের ক্ষেত্রে কিন্তু পাথগুলো অরিজিনের দিকে অ্যাপ্রোচ করে না। স্যাডেল পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে চারটে পাথ পাবো যারা এন্টার করবে, বাকিগুলো আরবিট্রারি ক্লোজ হবে কিন্তু এন্টার করবে না। আর স্পাইরালের ক্ষেত্রে দেখলাম যে পাথ অ্যাপ্রোচ করবে, অনলি অ্যাপ্রোচ করবে কিন্তু এন্টার করবে না।
আর নোডের ক্ষেত্রেও অ্যাপ্রোচ করবে সব পাথগুলোই। নোডের ক্ষেত্রে, নোড আর স্যাডেল পয়েন্টের ক্ষেত্রে ডিফারেন্সটা এটা, নোডের ক্ষেত্রে সবগুলো পাথ কিন্তু অ্যাপ্রোচ করবে এবং এন্টার করবে 0 0 দিকে, আর স্যাডেল পয়েন্টের ক্ষেত্রে শুধুমাত্র 4টে পাথই অ্যাপ্রোচ করবে এবং এন্টার করবে 0 0-তে, দ্যাট ইজ ক্রিটিক্যাল পয়েন্টে। নেক্সট, এই ক্রিটিক্যাল পয়েন্টের আরও দুটো ক্লাসিফিকেশন আছে, সেটা অন্য ওয়েতে, দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট ইজ স্টেবল অর আনস্টেবল, সেটা আমরা জানবো।